এই মেয়েটিকে তার স্বামী প্রতিদিন অনেক নির্যাতন করত। মেয়েটি তার স্বামীকে অনেক ভালোবাসতো, কিন্তু তার স্বামী সবসময় তাকে ভুল বুঝতো। তার স্বামী মনে করত মেয়েটি তার টাকার লোভে তাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছে, আর সে যাকে ভালোবাসতো তার কারণে সে দূরে চলে গিয়েছে। সেজন্য প্রতিনিয়ত এই মেয়েটিকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছিল। একদিন সেই মেয়েটি জানতে পারে তার ক্যান্সার হয়েছে আর সে বেশি দিন বাঁচবে না। এই মেয়েটির নিজের পরিবারও তাকে পছন্দ করে না এবং ছোটবেলা থেকেই তাকে শত্রু মনে করে। এখন এই মেয়েটি কি পারবে নিজের দুর্ভাগ্যের সাথে লড়াই করে সফলতা আনতে? সে কি তার জীবনে সুখী হতে পারবে? এই সব কিছু জানতে হলে এই পুরো মুভিটি আপনাদের দেখতে হবে। আমি আশা করি এই মুভিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই জিয়াও নামের একটি মেয়েকে দেখি। তাকে কেউ বন্দি করে রেখেছিল আর সে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই কেউ একজন সেখানে চলে আসে আর তাকে দেখেই জিয়াও ভয় পেয়ে যায়। সে লোকটি তাকে অনেক মারধর করে আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখন আমরা সেই লোকটির চেহারা দেখতে পাই। সেই লোকটির নাম ছিল লু বেইচেন। তার সাথে একটি মেয়েও ছিল। সে তাকে বারণ করছিল যাতে সে জিয়াওকে না মারে, কিন্তু লু বেইচেন তার কোনো কথা শুনছিল না। আর ওই মেয়েটির চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে মন থেকে চাইছিল জিয়াওকে মারধর করা হোক। জিয়াও আসলে লু বেইচেনের স্ত্রী ছিল, কিন্তু তারপরও সে তাকে অত্যাচার করে এবং মারধর করে মেরে ফেলতেই যাচ্ছিল। তখনই এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে জিয়াওকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখি। সেখানে তার জ্ঞান ফিরে আসলে পাশেই সে লু বেইচেনকে দেখতে পায়। সে তাকে বলে, তুমি কি আমার জন্য চিন্তিত? তখন বেইচেন তাকে বলে, না, আমি তোমার জন্য চিন্তিত নই, কিন্তু তুমি যদি আমার হাতে মারা যাও তাহলে আমাদের লু পরিবারের বদনাম হয়ে যাবে, আর আমি সেটা চাই না। এটা বলে সে যখন আবারও তাকে টর্চার করছিল তখনই সেখানে মিস্টার গু চলে আসে আর তাকে আটকায়। তখন জিয়াও মিস্টার গুকে জিজ্ঞাসা করে, আমি আর কতদিন বাঁচবো? মিস্টার গু তাকে বলে, তুমি এসব কি বলছো? এসব কথা বলতে নেই। তখনই আমাদেরকে একটা সিন দেখানো হয় যেখানে জিয়াও ডাক্তারের কাছে বসেছিল আর ডাক্তার তাকে জানায় তার পেটে ক্যান্সার হয়েছে আর এই ক্যান্সারটি মাঝামাঝি পর্যায়ে রয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করা উচিত। সিন বর্তমানে ফিরে আসে আর গুকে একটা কাজের জন্য ডাকা হয়, তাই সে ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে তাকে বলে যায় সে ফিরে এসে তার সাথে এই বিষয়ে কথা বলবে। মিস্টার গু চলে যাওয়ার পর লু বেইচেন জিয়াও এর উপর আবার রেগে যায় আর তাকে বলে, তোমার প্রেমিক তো চলে গিয়েছে, মনে হচ্ছে তোমার প্রাণটাও সে নিয়ে গেছে সাথে করে। এটা শুনে জিয়াও একটু রেগে যায় আর তাকে বলে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তখন বেইচেন তাকে বলে, তোমার কথাও তোমার চেহারা আর বডির মতোই জঘন্য। এখনো আমার মজা নেওয়া শেষ হয়নি, তাই যতদিন আমার মজা নেওয়া শেষ না হচ্ছে ততদিন এই কথা উচ্চারণও করবে না। এটা বলেই সে ওই হাসপাতালের বেডেই তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। জিয়াও তাকে বারবার নিষেধ করলেও সে তার কোনো কথাই শোনে না। এক কথায় সে তার ওয়াইফকে রেপ করে। এরপর সে জিয়াওকে একটা ভিডিও দেখায়। সে তার বাবাকে আটকে রেখেছে। এটা দেখে জিয়াও তাকে অনুরোধ করতে শুরু করে যাতে সে তার পরিবারকে ছেড়ে দেয়। এর বিনিময়ে সে তার কাছে সারা জীবন থাকতে রাজি আছে। তখন বেচেন তার উপরে রেগে যায় আর তাকে বলে, ভুলে যেও না, তুমি আমাকে ওয়ানের থেকে আলাদা করেছিলে। এটা শুনে জিয়াও তাকে বলে, আমি তো ওয়ানকে কর্নিয়া দান করেছি, তুমি কি কখনো ভাবোনি যে আমিও অন্ধ হয়ে যেতে পারতাম? এটা শুনে লু বেইচেন আরো বেশি রেগে যায় আর তার চুল ধরে তাকে বলে, তুমি যখন ওয়ানকে অন্ধ করে দিয়েছিলে তখন এটা ভাবা উচিত ছিল, কিন্তু এরপরেও তোমার কর্নিয়া দান করার জন্য আমি তোমাকে অনেক টাকা দিয়ে দিব। এটা বলে সে তাকে ধাক্কা দেয় আর সে জ্ঞান হারায়। লু বেইচেন ভাবছিল সে হয়তো নাটক করছে, কিন্তু পরে যখন খেয়াল করে যে সে আসলে অজ্ঞান হয়ে গিয়েছে তখন সে ডাক্তারকে সেখানে ডাকে। পরের সিনে ডাক্তার বেইচেনের উপরে রেগে যায়। আপনি জানেন না প্রেগনেন্সির প্রথম দিকে ইন্টিমেট হওয়া বারণ, এরপরেও আপনারা এটা কিভাবে করতে পারেন? তারা এইসব কথা বলছিল তখনই পাশ থেকে ওয়ান এটা শুনে ফেলে আর তাকে দেখে বুঝাই যাচ্ছিল যে এটা শুনে সে খুব একটা খুশি হয়নি, বরং আরো বেশি রেগে গিয়েছিল। পরের সিনে জিয়াওকে তার বাবা কল করে আর তাকে বলে, তুমি কি এত বছর ধরে আমাকে ঘৃণা করেছো জিয়াও? তুমি যদি আমাকে ঘৃণা করে থাকো তাহলে করতে পারো। এটা শুনে জিয়াও তার বাবাকে বলে, তুমি এসব কথা কেন বলছো বাবা? তখন তার বাবা তাকে বলে, আমি এত বছর ধরে তোমাকে তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক দূরে চলে যাচ্ছি। এটা শুনে জিয়াও অনেক অস্থির হয়ে পড়ে আর চিৎকার করতে শুরু করে। সে সেখান থেকে উঠে তার বাবার কাছে যেতেই যাচ্ছিল, কিন্তু ডাক্তারেরা এসে তাকে আটকে ফেলে আর তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে বেচানকে দেখতে পায় আর সে রেগে তার গালে একটা চড় মারে এবং তাকে বলে, তোমার জন্য আমার বাবা মারা গিয়েছে, এখন তুমি খুশি তো? এটা শুনে সে একটু অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না যে জিয়াও এর বাবা মারা গিয়েছে। জিয়াও ছুটে
সে তার বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে তার বাবার মৃতদেহ দেখে সে অনেক কান্না করতে শুরু করে আর চেনের উপর অভিমান করে তাকে মারতে শুরু করে এবং এক পর্যায়ে সে জ্ঞান হারায়। হাসপাতালের বেডে তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় ওয়ান তার পাশে বসে আছে। এটা দেখে জিয়াও রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন ওয়ান তাকে বলে, তোমাকে এভাবে অসহায় আর নিরুপায় দেখে ভালোই লাগছে। জিয়াও তার উপরে রেগে যায় আর তাকে বলে, তোমার জন্য আমার বাবা মারা গিয়েছে, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। তখন ওয়ান তাকে বলে, বছরের পর বছর তুমি যে অপমান সহ্য করেছো আমি শুধু সেটা ফিরিয়ে দিচ্ছি। আমি তো শুধু তোমার বাবাকে কিছু ভিডিও পাঠিয়েছিলাম, কে জানতো সে এত দুর্বল। আমি তো এসেছি এখানে তোমার যত্ন নিতে। এটা বলে সে তার জন্য যে খাবারটা এনেছিল সেটা তাকে খেতে দেয়, কিন্তু জিয়াও রাগ করে সে খাবারটা ফেলে দিতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে বেচান চলে আসে আর এটা দেখে সে অনেক রেগে যায়। তখন জিয়াও তাকে বলে, সে আমার বাবাকে মেরে ফেলেছে, আমার বাবার মৃত্যুর জন্য সে দায়ী, তাকে এখান থেকে চলে যেতে বলো। এটা শুনে বেচান তাকে জোরে একটা চড় মারে। এটা দেখে ওয়ান মনে মনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে ভালো সাজার নাটক করছিল, তাই সে বেচানকে বলে, তাকে তুমি মেরো না, তার কোনো দোষ নেই, সে ইচ্ছা করে আমার হাত পোড়ায়নি। এটা দেখে বেচান আরো রেগে যায় এবং সেই খাবারটা তাকে জোর করে খাইয়ে দেয়। এরপর সে ওয়ানকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় তার পুড়ে যাওয়া হাতের চিকিৎসা করানোর জন্য। কিন্তু তারা চলে যাওয়ার পরেই জিয়াও এর পেট ব্যথা করতে শুরু করে আর আমরা দেখতে পাই ওয়ান সেই খাওয়ারে বাচ্চা নষ্ট করার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার কারণে এখন জিয়াও এর পেট অনেক ব্যথা করতে শুরু করে। ঠিক তখনই সেখানে মিস্টার গু চলে আসে আর তাকে এরকম ভাবে ছটফট করতে দেখে ডাক্তারকে ডাকে। জিয়াও এর চিকিৎসা করার পর ডাক্তার বেরিয়ে আসে আর তাদেরকে জানায় জিয়াও এখন ভালো আছে, কিন্তু তার বাচ্চাটা আর নেই। তখন বেচেন ডাক্তারকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তখন ডাক্তার তাকে জানায় সে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছিল, যার কারণে সেই বাচ্চাটি এখন নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে বেচেন মনে মনে অনেক রাগ করতে শুরু করে, কিন্তু মিস্টার গু তাকে বলে এটার জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে। পরের সিনে জিয়াও এর জ্ঞান ফিরে আসলে সে তাদেরকে জিজ্ঞাসা করে আমার বাচ্চার কি হয়েছে, সে কি বেঁচে আছে, আমাকে বলো তার কি হয়েছে। তখন বেচেন এই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার জন্য জিয়াওকে দোষ দিতে শুরু করে আর তাকে বলে তোমার শরীর থেকে কিছু চামড়া ওয়ানকে দিতে হবে। এটা শুনে জিয়াও রেগে যায় আর তাকে বলে অবশেষে তুমি আবারও সফল হলে। কিন্তু ওয়ান এমন ভাবে কথা বলছিল যেন সে কিছুই বোঝেনি আর তাকে বলে ডাক্তার বলেছে আমার স্কিনের জন্য তোমার স্কিন একদম পারফেক্ট ম্যাচ। এটা শুনে জিয়াও তাকে বলে তুমি একটা কাজ করতে পারছো না, আমার ব্রেনটাও একটু অদল বদল করে নাও, তাহলে হয়তো তুমি শান্তি পাবে। এরপর জিয়াও বেচানকে বলে তুমি শুধুমাত্র ওয়ানের কথার উপর নির্ভর করে এত কিছু করছো, তুমি তার সব কথাই বিশ্বাস করো, তাহলে তার কথা শুনে তুমি আমাকে ডিভোর্স কেন দিচ্ছ না। এটা শুনে বেচান রেগে যায় আর তাকে বলে তুমি ডিভোর্সের কথা উচ্চারণও করবে না। তখন জিয়াও তাকে বলে তোমার বাচ্চাকে সে মেরে ফেলেছে, কিন্তু তারপরেও তুমি তার সব কথা শুনছো, তাহলে ডিভোর্স কেন শুনবে না। এরপর বেচেন রেগে যায় আর তাকে বলে আমি ডিভোর্স দেওয়ার পরে তো তুমি আবার আরেকটা বিয়ে করবে, আমি তোমাকে এত সহজে ছাড়বো না, আর যদি আমি তোমাকে ছেড়েও দিই তাহলে তোমাকে আমি একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিব। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে ওয়ান একটা বিশাল বড় শয়তান ছিল, সে বেচেন আর জিয়াওয়ের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে রেখেছে, যার কারণে বেচেন এখন জিয়াওয়ের সাথে এরকম আচরণ করছে আর ওয়ানের জন্য এই ভুল বোঝাবুঝি দিন দিন বেড়েই চলছে। পরের সিনে বেচানকে বাড়িতে বসে থাকতে দেখি, তখনই তার কাছে ওয়ান আসে আর তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু বেচান তাকে পাত্তা দেয় না আর সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে ওয়ান ভেতরে ভেতরে আরো বেশি রেগে যায় এবং সে কাউকে ফোন দিয়ে ডেকে নেয়। পরের সিনে ওয়ান সেই ব্যক্তির সাথে দেখা করে, তারা দুজন অনেক ঘনিষ্ঠ ছিল, তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল তাদের সম্পর্কটা কেমন। তখন ওয়ান সেই লোকটিকে বলে তোমার জিয়াওকে মেরে ফেলতে হবে, এরপর আমার যখন লু বেচানের সাথে বিয়ে হয়ে যাবে তখন আমি তোমাকে অনেক টাকা দিব। তখন সেই লোকটি তাকে বলে তুমি একটা জিনিস খেয়াল করেছো, সে এত বছর ধরে জিয়াওকে অত্যাচার করছে আর এখন তো তাদের বাচ্চাটাও মারা গিয়েছে, কিন্তু এরপরেও সে জিয়াওকে ছেড়ে দিচ্ছে না, এর মানে বেচেন তোমাকে ভালোবাসে না আর সে কখনোই তোমাকে বিয়েও করবে না। তুমি একটা কাজ করছো না কেন, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার সাথে কেন থাকছো না। তখন ওয়ান তাকে বলে তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার জন্য জিয়াওকে মেরে ফেলো আর লু বেচেনকে বিয়ে করতে সাহায্য করো, তুমি কি নিশ্চিত যে লু বেচেন তোমাকে বিয়ে করবে। তখন ওয়ান তাকে বলে লু বেচেন যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন সে ভেবেছিল আমি তাকে বাঁচিয়েছি আর সেজন্যই তার আমাকে বিয়ে না করার কোনো কারণ নেই, একমাত্র জিওয়ান মারা গেলেই আমি তাকে বিয়ে করতে পারবো। তো ভিউয়ার্স, এই লোকটির নাম হলো ফ্যাং। এখন ফ্যাং তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি বেচানকে বাঁচিয়েছিলে। তখন ওয়ান তাকে বলে না, তাকে জিয়াও বাঁচিয়েছিল, কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে তখন চোখ খুলে সে সবার প্রথমে আমাকে দেখতে পায়, তাই স্বাভাবিকভাবেই সে ভেবেছিল আমি তাকে বাঁচিয়েছি, আপাতত আমি তোমাকে 3 মিলিয়ন দিব। এটা
এটা দিয়ে আপাতত তুমি তোমার খরচ চালিয়ে নিও। আমার সত্যি সত্যি তোমার সাহায্যের খুব প্রয়োজন, তুমি আমাকে সাহায্য করো, একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে টাকা এবং ক্ষমতা দিয়ে ভরিয়ে দিব। এভাবে সে ফ্যাংকে লোভ দেখায়। তখন ফ্যাং তার কথায় রাজি হয়ে যায়। পরের সিনে জিয়াওকে দেখি, সে অফিসে যায় এবং সবাইকে মিটিংয়ে ডাকে। সে সেখানে সবাইকে বলে আজ থেকে তাদের কোম্পানিতে যা কিছু হবে সে সবকিছুর দায়ভার জিয়াও নিবে। এটা শুনে সেখানে থাকা সবাই জিয়াওকে অপমান করতে শুরু করে আর তাকে বলে আপনার কি যোগ্যতা আছে যে আপনি কোম্পানির চেয়ারম্যান হবেন এবং আমাদের ওপর হুকুম চালাবেন। আর আমাদের এই কোম্পানি লু গ্রুপের উপরে নির্ভর করে। আপনার যদি লু বেচেনের সাথে ডিভোর্স হয়েও যায় এরপরেও এই কোম্পানি লু গ্রুপ আর কিও গ্রুপের সাথে যুক্ত থাকবে। এটা আপনার বাড়ি নয় যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবেন। আপনার কোনো যোগ্যতাই নেই আমাদের উপর হুকুম চালানোর। এটা বলে তারা এরপরে তাকে আরো অনেক রকম অপমান করে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন জিয়াও তাদেরকে একটা কাগজ দেখায় আর তাদেরকে বলে আমার কি যোগ্যতা আছে তা এই কাগজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন তারা ওই কাগজটা দেখে তখন তারা অবাক হয়ে যায়, কারণ জিয়াও এখন কিয়াও গ্রুপের 47%-এর অংশীদার। তখন জিয়াও তাদেরকে বলে আপনাদের লু বেচেন এই কোম্পানির 42%-এর অংশীদার, তাহলে আপনারাই এখন ভাবুন আপনারা কার কথা শুনবেন। তখনই সেখানে লু বেচেন চলে আসে আর তাকে বলে তোমাকে সব সময় আমার কাছে নতজানু হয়ে থাকতে হবে। আর সেখানে থাকা তাদেরকে জিজ্ঞাসা করে আপনাদেরও তো এই কোম্পানিতে কিছু অংশীদার রয়েছে। তখন তারা তাকে জানায় হ্যাঁ আমাদেরও রয়েছে। তারা সবাই 1% করে এই কোম্পানির অংশীদার। সবাইকে মিলিয়ে এখন লু বেচেন এই কোম্পানির 48%-এর অংশীদার। এরপর লু বেচেন জিয়াওকে বলে তুমি আবারও আমাকে বিয়ে করার জন্য পা ধরে অনুরোধ করো, তাহলে হয়তো বা আমি মেনেও নিতে পারি তোমাকে। তুমি সব সময় আমার পায়ের নিচেই পড়ে থাকবে। এটা শুনে জিয়াও একটু রেগে যায় আর তার দিকে রেগে তাকিয়ে থাকে। তখন লু বেচেন আরো বেশি রেগে যায় আর তাকে বলে আগে কখনো তো তোমার এত সাহস হয়নি আমার দিকে এভাবে তাকানোর, তাহলে এখন কিভাবে তুমি এত সাহস পাচ্ছ? তখন সেখানে থাকা ওই লোকটি তাকে বলে তোমার এত সাহস কিভাবে হলো? তুমি লু বেচেনের দিকে এভাবে তাকিয়েছো, তুমি এখনই তার কাছে ক্ষমা চাও, না হলে আমরা সেই 42% শেয়ার এখনই বাজেয়াপ্ত করব। তখন বেচেন ওই লোকটিকে ধমক দেয় আর তাকে বলে আমি কি তোমাকে এটা বলতে বলেছি? তুমি চুপ করো। আর জিওয়ানকে বলে তার পায়ে ধরে ক্ষমা চাইতে। তখনই সেখানে মিস্টার গু চলে আসে। তাকে দেখে বেচেন তাকে অপমান করতে শুরু করে। তখন জিয়াও তাদেরকে বলে মিস্টার গু আমার কোম্পানির শেয়ার হোল্ডার, তাই তাকে কেউ অপমান করার সাহসও করবে না। তখন মিস্টার গু তাদের সবাইকে বলে আমি গু গ্রুপের পক্ষ থেকে জিয়াওকে কোনো চার্জ ছাড়াই 5% হস্তান্তর করছি। এর মানে এখন জিয়াও এর শেয়ার ওই কোম্পানিতে সবচাইতে বেশি, তাই সেখানে থাকা সবাই এখন জিয়াওকে ভোট দেয়। এটা দেখে লু বেচেন রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে জিয়াও আর মিস্টার গুকে একসাথে গাড়িতে বসে থাকতে দেখি। তখন মিস্টার গু তাকে বলে তুমি টেনশন করো না, আমি সব সময় তোমাকে সাহায্য করব। কিন্তু জিয়াও তাকে বলে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আর আমি একাই সবকিছু করতে চাই। এটা বলে সে গাড়ি থেকে নেমে যায়। তখন মিস্টার গু দেখতে পায় জিয়াও এর দিকে একটা গাড়ি ধেয়ে আসছে। মিস্টার গু জিয়াওকে বাঁচানোর জন্য আসতেই চাইছিল, কিন্তু ততক্ষণে সেই গাড়িটার সাথে জিয়াও এর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর মিস্টার গু জিয়াওকে নিয়ে হাসপাতালে চলে যায়। তখন সেখানে লু বেচেন আসে আর তাদের দুজনার তর্ক হতে শুরু করে। তখনই ডাক্তার বেরিয়ে আসে আর তাদেরকে বলে জিয়াও এখন আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু তার চোখের আরো বেশি করে যত্ন নিতে হবে। কিছুদিন আগে তার মিসক্যারেজও হয়েছে, তাই এখন তাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। এটা শুনে মিস্টার গু বেচেনের উপরে রেগে যায় আর তাকে দোষ দিতে শুরু করে। তখন বেচেন তাকে চুপ করানোর জন্য বলে এটা আমার আর আমার ওয়াইফের মধ্যেকার বিষয়। তখন মিস্টার গু তাকে মনে করিয়ে দেয় তাদের ডিভোর্স হয়ে গেছে আর সে এখন বাহিরের লোক। তখনই তার কাছে ওয়ানের কল আসে আর সে তাকে খারাপ লাগছে বলে তার কাছে ডেকে নেয়। পরের সিনে জিয়াও এর জ্ঞান ফিরে আসে। ডাক্তার তাকে দেখে বলে সে এখন সুস্থ আছে আর কিছুদিন বিশ্রাম নিলে সে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তখন মিস্টার গু তাকে বলে আমার জন্য এটা হয়েছে, আমি তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারিনি। এরপর সে জিওয়ানকে বেচেনের কথা বলে। সে তাকে বলে তুমি যখন অসুস্থ ছিলে তখন এখানে বেচেন এসেছিল। এটা শোনার পর জিওয়ান তাকে বলে সে বেচেনের কথা আর কোনোদিন তার কাছ থেকে শুনতে চায় না। পরের সিনে ওয়ানকে দেখি, সে লু বেচেনের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বেচেন তাকে আবারও পাত্তা দিচ্ছিল না। তখন ওয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি জিয়াও এর কথা ভাবছো? তখন বেচেন তাকে বলে আমি তার কথা কেন ভাববো? আসলে বেচেন মনে মনে তার কথাই ভাবছিল, কিন্তু সে তার সামনে বলতে চাইছিল না। অন্যদিকে জিয়াওকে দেখি, সে সুস্থ হওয়ার পরে জুয়েলারি কিনতে শোরুমে যায়। সেখানে গিয়ে সে ওখানকার একটা এমপ্লয়িকে গহনা দেখাতে বলে। তখনই সেখানে ওখানকার ম্যানেজার আসে আর ওই কর্মচারীকে বকাঝকা করতে শুরু করে। ম্যানেজার তার কর্মচারীকে বলছিল তুমি যাকে তাকে গহনা দেখাতে পারো না, দেখছো না
না সে কেমন পোশাক পরে আছে? তার কি এত দামি গহনা কেনার টাকা আছে? তুমি যাকে তাকে এই দোকানে ঢুকতে দিয়েছো কিভাবে? এটা শুনে জিয়াওর মনে মনে একটু রাগ হয় আর সে তাকে বলে আমি আজকে এই নেকলেসটা কিনবো। কিন্তু এরপরেও সেই ম্যানেজার বিশ্বাস করতে চাইছিল না আর তাকে যাতা বলে অপমান করছিল। তখন জিয়াও ওই কর্মচারীকে তার কার্ড বের করে দেয় আর তাকে বলে যত টাকা লাগে এখান থেকে বের করে নাও। তখন সেই মেয়েটি ওখান থেকে টাকা বের করে নেয় আর ম্যানেজারকে জানায়। এটা শোনার পরেও ম্যানেজার মানতে চাইছিল না আর সে জিয়াওয়ের কাছে ছোট হতে চাইছিল না, তাই সে তার সাথে তর্ক করতেই থাকে। জিয়াও চাইছিল এখন সে তার ভুল স্বীকার করুক, কিন্তু সেই ম্যানেজার তার ভুল স্বীকার করতে একদমই প্রস্তুত ছিল না। সে জিয়াওয়ের সামনে কোনোভাবেই ছোট হতে চাইছিল না, তাই সে তাকে বলে তুমি আমার সাথে একদমই পাঙ্গা নিতে এসো না। এই এলাকা কাদের তুমি জানো? এই এলাকাটা কিয়াও গ্রুপের আন্ডারে রয়েছে আর কিয়াও গ্রুপে আমার একটা আঙ্কেল জব করে। কিয়াও ফ্যামিলিদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, তাই তুমি যদি আমার সাথে এখন ঝগড়া করো বা কোনো পাঙ্গা নিতে আসো তাহলে মনে করবে তুমি কিয়াও ফ্যামিলিদের সাথে পাঙ্গা নিচ্ছ। ম্যানেজার জিয়াওকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছিল না, তাই সে সোজা তার ওই আঙ্কেলকে কল দেয় যে কিয়াও গ্রুপে চাকরি করে আর তাকে বলে 3 মিনিটের মধ্যে ওই জুয়েলারির দোকানে উপস্থিত হতে। এটা শুনে তো ওই ম্যানেজার হাসতে শুরু করে, কিন্তু একটু পরেই তার আঙ্কেল সেখানে চলে আসে আর তাকে চর মারে আর তাকে বলে তোমার সাহস কি করে হলো তাকে অপমান করার? তুমি কি জানো সে কে? ইনি হলেন মিস কিয়াও, কিয়াও গ্রুপের মালিক। তখন জিয়াও তাকে বলে এই এমপ্লয়িকে এখানকার ম্যানেজার করে দেওয়া হোক আর ওনাকে এখান থেকে বের করে দিন। এটা শুনে প্রথমে তো ওই লোকটি তার পা ধরে ক্ষমা চাইছিল, কিন্তু একটু পরেই সে জিয়াওকে আবার অপমান করতে শুরু করে আর তাকে বলে আপনি তো লু বেচেনের কাঁধে ভর করে এত দূর উঠে এসেছেন। তখন জিয়াও রেগে যায় আর তাকে বলে ঠিক আছে, তাহলে তুমি লু বেচেনের কাছেই যাও আর প্রতিশোধ নাও। পরের সিনে জিয়াওকে একটা পার্টিতে আসতে দেখি। সে যখন দরজার কাছে যায় তখন সেখানে থাকা দারোয়ান তার কাছে ইনভাইটের কার্ড দেখাতে বলে। সে যখন ওই কার্ডটা বের করতেই যাবে তখনই পেছন থেকে লু বেচেন আর ওয়ান আসে। ওয়ান তাকে দেখে অপমান করে আর তাকে বলে আমরা দুজন কিছুদিন পরেই বিয়ে করতে যাচ্ছি। এরপর জিয়াও সেই দারোয়ানকে ইনভাইটের কার্ড বের করে দেখায়। তখন ওয়ান সেই দারোয়ানকে বলে এই কার্ডটা ফেকও হতে পারে, তাই ভালোভাবে চেক করে নিও। তখন দারোয়ান তাদেরকে বলে এটা কোনো ফেক কার্ড নয়। এটা শুনে ওয়ান অবাক হয়ে যায়, সে এখানে ইনভাইট পেল কিভাবে? তখন জিয়াও তাদেরকে বলে এই আমন্ত্রণটি আমাকে ব্যক্তিগতভাবে আপনার প্রিয় লু বেচেনের মা আমাকে পাঠিয়েছে। এটা শোনার পরে ওয়ান ভেতরে ভেতরে আরো বেশি জ্বলছিল। ভেতরে যাওয়ার পর ওয়ান জিয়াওকে ধাক্কা মারে, যার কারণে তার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাস থেকে কিছুটা ড্রিঙ্কস অন্য একটা লোকের গায়ে পড়ে যায় আর সে তার উপরে অনেক রেগে যায়। জিয়াও তাকে সরি বলে, কিন্তু এরপরেও সেই লোকটি তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি কি জানো এই পোশাকটার দাম কত? তখন জিয়াও তাকে বলে এই পোশাকটার দাম কত আমাকে বলুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এরপরও সেই লোকটা তার কথা মানতে চায় না আর সে তার গায়ে হাত তুলতেই যাবে তখনই সেখানে লু বেচেন চলে আসে আর তার হাত ধরে ফেলে এবং তাকে বলে সে আমার এক্স ওয়াইফ, তাই হাত ওঠানোর সাহসও করবেন না। আর তাকে বলে উনি হলেন কিয়াও গ্রুপের সিইও। এটা শুনে সেই লোকটি তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। তখন জিয়াও লু বেচেনকে থ্যাংক ইউ বলে তাকে প্রোটেক্ট করার জন্য আর সেই লোকটিকে বলে আপনার পোশাকের দাম কত হয়েছে তা জানিয়ে দিবেন, আমি আপনাকে পাঠিয়ে দিব। তখন সেই লোকটি তাকে জানায় সে তার সাথে তার অফিসে দেখা করতে চায়। তখন জিয়াও তাকে তার কার্ড দিলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। এরপর জিয়াও সেখান থেকে চলে যাচ্ছিল তখন ওয়ান তাকে বলে তুমি কোথায় যাচ্ছ? তখন জিয়াও তাকে বলে এই পার্টিটা একদমই ঠান্ডা, একটুও মজা লাগছে না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে সে তার গায়ে ড্রিঙ্কস ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। বাহিরে আসার পর কিছু বখাটে ছেলে জিয়াওকে ডিস্টার্ব করতে শুরু করে। তখন জিয়াও তাদেরকে চর মারে। তখনই সেখানে মিস্টার গু আসে আর সেই গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। তখনই আমরা বুঝতে পারি যে এই গুন্ডাদেরকে ওয়ান পাঠিয়েছিল, কিন্তু তার পরিকল্পনা এবারও ভেস্তে গেল। এরপর সে আবারও ফ্যাংকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। পরের দিন সে ফ্যাংয়ের সাথে দেখা করতে যায় আর তাকে বলে তুমি আমাকে দেওয়া কথা রাখোনি, তুমি এখনো পর্যন্ত তাকে মারোনি। তখন ফ্যাং তাকে বলে আমি কোনো মানুষকে হত্যা করতে পারবো না, আর তুমি কি আমার কাছে অভিযোগ করতে এসেছো? এটা শুনে ওয়ান তাকে বলে ঠিক আছে, তাহলে এবার আমরা অন্য আরেকটা ডিল করি। যদি তার চেহারা নষ্ট হয়ে যায় তাহলে কোনো মানুষই তার প্রতি আকর্ষিত হবে না। তাকে মেরে না ফেলতে পারো, কিন্তু এটা তো করতেই পারো। এর জন্য তুমি কত টাকা চাও আমাকে বলো। এটা শুনে ফ্যাং তাকে বলে তুমি আবারও টাকার কথা বলছো, কিন্তু আমার টাকা চাই না, আমার অন্য কিছু চাই। তখন ওয়ান তাকে বলে তুমি কি চাও? তখন ফ্যাং তার কানে কানে কিছু একটা চায়, যেটা দিতে ওয়ান অস্বীকার করে। পরের সিনে জিয়াওকে দেখি, তার সাথে দেখা করার জন্য পুরনো দুজন ফ্রেন্ড এসেছিল। আসলে তারা এখানে এসেছিল কিয়াও গ্রুপের সাথে কাজ করার জন্য। তাদের কোম্পানি যদি কিয়াও গ্রুপের সাথে অ্যাড হয়ে যায় তাহলে তারা অনেক লাভবান হতে পারবে। কিন্তু জিয়াও যখন তাদের সাথে দেখা করার জন্য দরজার কাছে আসে তখন সে দরজার আড়াল থেকে তাদের কথা শুনে ফেলে। তারা জিয়াওকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। এখানে থাকা তার ক্লাসমেট এই মেয়েটি তো ওই লোকটিকে বলছিল জিয়াও নাকি ক্লাসে খুব একটা ভালো
পড়াশোনা পারতো না, আর সে ছেলেদেরকে প্রলুব্ধ করে এত দূর এসেছে। সে এসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, তখনই তার কাছে ওয়ান আসে আর সে তাকে ভেতরে নিয়ে যায়। ভেতরে যাওয়ার পর সেই মেয়ে আর ছেলেটি তাকে অপমান করতে শুরু করে। তখন ওয়ান আবারও ভালো সাজার নাটক করতে শুরু করে। এটা দেখে জিয়াও ওয়ানের উপরে বিরক্ত হয় আর তাকে বলে তুমি তোমার নাটক করা বন্ধ করো। তখনই সেখানে লু বেচান চলে আসে আর জিয়াওকে বলে তোমার এখানে থাকার কোনো যোগ্যতা নেই, তাই তুমি বাড়িতে ফিরে যাও, আমি তাদের সাথে ডিল করে নিব। এটা বলে তারা দুজন টেবিলে গিয়ে বসে পড়ে। একটু পরে সেখানে মিস্টার গু আসে আর সে জিয়াওকে জিজ্ঞাসা করে এখানে সবকিছু ঠিক আছে তো। তখন জিয়াও তাকে বলে এখানে সবকিছু ঠিক আছে, চলো আমরা এখান থেকে চলে যাই। তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেই মেয়েটি আবারও জিয়াওকে অপমান করতে শুরু করে আর তাকে বলে এই ছেলেটাকে কি আবারও নতুন করে পটাচ্ছ নাকি। এটা শুনে জিয়াও তাকে একটা জোরে চড় মারে আর তাকে বলে উনার নাম মিস্টার গু আর আমার সাথে সাবধানে কথা বলবে, এরকম নোংরা কথা আমি যেন আর কখনো না শুনি। এটা বলে সে যখন আবারও চলে যাচ্ছিল, তখন সেই ছেলেটি তাকে বলে তুমি কোথায় চলে যাচ্ছ, তোমার এখন এখান থেকে যাওয়া চলবে না, চলো ড্রিঙ্কস করো আর আমার সাথে কিছু সময় কাটাও, আমি আশা করি লু বেচেন এতে কিছু মনে করবে না। এরকম নোংরা ভাবে কথা বলতে দেখে জিয়াও তাকে বলে লু বেচেনের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। তখন সেই মেয়েটি জিয়াওকে বলে তুমি যদি বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে এখনই আমার কাছে ক্ষমা চাও, আমার স্বামী কিয়াও গ্রুপের একজন বড় ম্যানেজার, তুমি যদি চাও তাহলে আমি জোস গ্রুপে তোমার জন্য একটা ক্লিনারের চাকরি নিয়ে দিতে পারি। তখন জিয়াও তাকে জিজ্ঞাসা করে তোমার হাজবেন্ডের নাম কি। তখন সে তাকে বলে তুমি আমার হাজবেন্ডের নামই জানো না, তাহলে তো তুমি অনেক আনলাকি। এটা শোনার সাথে সাথে সে মিস্টার গুকে বলে তার হাজবেন্ডকে এক্ষুনি খুঁজে বের করে আনতে, আর সেই লোকটিকে বলে তোমার কোম্পানির ফান্ডে কিছু টাকা পয়সা নিয়ে সমস্যা আছে তাই না। এটা শুনে সে একটু অবাক হয়, কিন্তু এরপরে সে তাকে বলে তাতে কোনো সমস্যা নেই, আমি এটা সামলে নিব, কারণ এখন আমি একটা বড় কোম্পানির সাথে যুক্ত আছি। তখন জিয়াও তাকে বলে সেটা কি কিয়াও গ্রুপ। এটা বলে সে মুচকি হাসি দেয় আর মিস্টার গুকে বলে আমাদের অংশীদার গ্রুপের তালিকা থেকে ওয়াং গ্রুপকে সরিয়ে দিন। তখন সেই লোকটি হাসতে শুরু করে আর তাকে বলে আপনি কি সত্যি মনে করছেন যে আপনি কিয়াও গ্রুপের সিইও। তখন জিয়াও তাকে বলে মিস্টার গু যখন এখানে এসেছিল তখন আমাকে কি বলে ডেকেছিল খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। তখন সে ভালোভাবে মনে করে দেখে মিস্টার গু তাকে কিয়াও বলে ডেকেছিল। তখনই সে বুঝতে পারে সে এই কোম্পানির বস কিয়াও। এরপর সে জিয়াও এর কাছে ক্ষমা চাইতে শুরু করে। একটু পরে সেই মেয়েটির হাজবেন্ডও সেখানে চলে আসে আর তাকে চড় মারতে শুরু করে এবং তাকে বলে তুমি কি জানো সে কে, এক্ষুনি তার কাছে ক্ষমা চাও। এরপর সেই মেয়েটিও তার কাছে ক্ষমা চায়, কিন্তু অবশেষে জিয়াও তাদের সবাইকে তার কোম্পানি থেকে বের করে দেয়। এরপর সে লুকে জিজ্ঞাসা করে আমাদের পারফরমেন্স কেমন লাগলো। তখন লু তাদেরকে বলে অনেক ভালো লেগেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়, কিন্তু এদিকে ওয়ান মনে মনে আরো জ্বলতে শুরু করে আর সে ফ্যাংকে কল করে বলে তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করতে এত দেরি করছো কেন। তখন ফ্যাং তাকে বলে আমি সঠিক সুযোগের অপেক্ষায় আছি, সঠিক সময় আসলেই কাজটা হয়ে যাবে। এরপর সে কল কেটে দেয় আর মনে মনে ভাবতে শুরু করে তার হাতে এত সময় নেই, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাকে অন্য আরেকটা উপায় খুঁজে বের করতে হবে। পরের সিনে ওয়ান জিয়াও এর বোনের সাথে দেখা করতে যায় আর তাকে বলে আমি জানি আপনি জিয়াওকে ঘৃণা করেন আর তাকে একদমই বোনের চোখে তো দেখেনি না, তাই ভাবলাম শত্রুর শত্রুকে বন্ধু বানিয়ে নেওয়া যাক, আমি চাই জিয়াওকে মেরে ফেলতে। এটা শোনার সাথে সাথে সে তাকে বলে হ্যাঁ আমি তাকে ঘৃণা করি এবং আমি চাই না সে বেঁচে থাকুক, কারণ সে আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু তুমি চাও আমি তোমার কারণে তাকে মেরে ফেলি, এটা কখনোই সম্ভব না। তখন ওয়ান তাকে বলে তার কারণে তোমার মা মারা গিয়েছে আর তোমার বাবাও সেম, এখন শুধু বেঁচে আছো তুমি। তখন সে তাকে চুপ করতে বলে আর তাকে বলে তুমি কি চাও আমার কাছে। তখন ওয়ান তাকে বলে কাল তোমার মায়ের মৃত্যুবার্ষিকী তাই না, আমি জানি জিয়াও কালকে তোমার মায়ের কবরে যাবে, আর আপনার মায়ের খুনি যদি আপনার মায়ের কবরের সামনেই মারা যায় তাহলে তার আত্মাও শান্তি পাবে। এরপরে সে মনে মনে কি প্ল্যান করে রেখেছে সেটা তার কানে কানে বলে দেয়। পরের সিনে জিয়াওকে দেখি সে তার মায়ের ছবি দেখছিল আর তাকে মিস করছিল। পরের দিন মিস্টার গু জিয়াওর কাছে আসে, তখন জিয়াও তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন মিস্টার গু তাকে বলে আজকে আপনার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আমি তোমাকে সেখানে নিয়ে যেতে এসেছি। এটা শুনে সে তাকে ধন্যবাদ জানায়। গাড়িতে বসে জিয়াও মিস্টার গুকে বলে তুমি তো জানোই আমার অতীতে আমার সাথে কি কি ঘটেছে, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, কিন্তু এরপরেও আমার পক্ষে আর নতুন কোনো রিলেশনে জড়ানো সম্ভব না, তুমি নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পারছো। তখন মিস্টার গু তাকে বলে জিয়াও তুমি বেশি চিন্তা করো না, আমি তোমাকে একদমই চাপ দিচ্ছি না, আমি শুধু তোমাকে হাসি খুশি দেখতে চাই। এরপর গাড়ি থেকে নেমে সে তার মায়ের সাথে দেখা করার জন্য চলে যায়। সে ব্রিজের ওপর দাঁড়িয়েছিল, তখনই সেখানে মাস্ক পরে তার বোন চলে আসে আর ছুরি দিয়ে তাকে আঘাত করতেই যাবে, তখনই মিস্টার গু তাকে দেখে ফেলে, কিন্তু এরপরেও সে জিয়াওকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়।